আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন একটা ভিডিওতে আমরা চলে এলাম আবার, আমি এবং শিবু ভাই। তো আজকে আমাদের কথা বলার ভিডিওর টপিক হচ্ছে তামিম ইকবালের যে অসুস্থতা সেটি নিয়ে। আমরা সকলে জানি যে তামিম ইকবাল আসলে সত্যিকার অর্থে আজকে খুবই একটি বাজে অবস্থার মধ্যে পড়েছিলেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। এবং এখনো উনি যে সংখ্যামুক্ত তা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ ডক্টর আসলে তাকে 48 ঘন্টা নিরবিচ্ছিন্ন যে পর্যবেক্ষণে রাখবেন বলেছেন। তো আমরা দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে যান, এবং পুরো দেশবাসী দোয়া করছে। সত্যি অর্থে আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। রিসেন্টলি উনি অবসরে গিয়েছেন। তো এখন হচ্ছে উনি, আমরা সকলে জানি যে উনি ডোমেস্টিক ক্রিকেটে কন্টিনিউ করছেন। তো আজকে বিসিবিতে, সরি, বিকেএসপি তে আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হচ্ছে শাইনপুকুর স্পোর্টিং ক্লাব মধ্যে যে ম্যাচটি ছিল, তো সেখানে টস করতে গিয়ে হচ্ছে, টস করার পরবর্তীতে উনি হচ্ছে বুকে ব্যথা অনুভব করেন। আমরা সকলেই জানি পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সকলেই অবগত আছি। তো সত্যিকার অর্থে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের, আসলে আমার যেটা মনে হয় এবং এই ঘটনা থেকে আমি যেটা অনুধাবন করলাম, যে আসলে উচিত তাদের যে এই রোজার মাসে আসলে ক্রিকেট খেলাটা অফ রাখা, যেটা যে কোনো ধরনের খেলাই হোক, ডোমেস্টিক ক্রিকেট হোক বা যে খেলাই হোক। কারণ হচ্ছে আসলে প্লেয়ারদের যে পরিমাণ প্রেশার পড়ে শরীরের উপর, সেই প্রেশার আসলে তারা হ্যান্ডেল করার মতো জায়গায় আসলে থাকেন না, এটা আমরা বুঝতেই পারছি আজকে তামিম ইকবালের ঘটনা থেকে। আহ পাশাপাশি আসলে আম, এই যে আম, ঘরোয়া ক্রিকেট লিগ চলছে, তো সেখানে এই রোজার সময় আপনার এই টাইমিং গুলো আসলে ঠিক করা উচিত, বিসিবি এই বিষয়ে আসলে নজর দেওয়া উচিত। তো আমি মনে করি যে এই বিষয়টা সম্পর্কে আম, শিবু ভাইয়ের কিছু মতামত আছে। তো শিবু ভাই, আপনি যদি আপনার মতামত পেশ করেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মানাজির ভাই। আহ আসলে মানাজির ভাই যেটা বললো, আজকে আমাদের অত্যন্ত দুঃখের একটা দিন। আমাদের ওয়ান অফ দ্য লিজেন্ডারি প্লেয়ার অফ বাংলাদেশ, আমরা যে পাঁচজন স্তম্ভের কথা বলি, তামিম ইকবালের মধ্যে অন্যতম। তাকে অনেকে দেশের ওপেনার হিসেবেও আমরা চিন্তা করি, এবং আলটিমেটলি যদি আমরা প্রোগ্রেস অনুযায়ী এবং ক্রিকেটের রেকর্ড অনুযায়ী দেখি, তিনি দেশের ওপেনার। এটা আসলে আমি আপনি যারই ফ্যান হই না কেন, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে অবদান। তো মানাজির ভাই তো সবকিছু উল্লেখ করলেন, যে তার সাথে আমি আসলে এটা খুব 100% অ্যাগ্রি করছি, যে রোজার অবস্থাতে এবং আমাদের এই সামার সিজনে প্লেয়ারদের উপর যে এই যে একটা মানসিক চাপ সৃষ্টি করা, যে তাদের এই সময় ডোমেস্টিক লিগটা খেলতে হবে, ঢাকা প্রিমিয়ার লিগ, এটা আসলে তাদের একটা মানসিক চাপের সাথে সাথে ফিজিক্যাল তাদের একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। যে কারণে আসলে তামিম ইকবালের এটা আমাদের একটা এক্সাম্পল হয়ে থাকবে, যে আমাদের প্লেয়ারদের আসলে শারীরিক কন্ডিশনের উপর বেস করে, ওয়েদারের উপর বেস করে এইসব ঘরোয়া লিগ, যেগুলো তাদের ক্যারিয়ারের একটা অন্যতম প্রোগ্রেস হিসেবে থাকবে, সেই লিগগুলো সেই সিজনে আয়োজন করা। এবং এর সাথে আমি আরও কিছু অ্যাড করতে চাই। 42 মিনিট আগে তামিম ইকবালের বন্ধু সাকিব আল হাসান, যদিও বা তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রিসেন্ট টাইমে হয়েছে, তিনি আলটিমেটলি একটা স্ট্যাটাস দিয়েছেন তামিমকে নিয়ে। স্ট্যাটাসটা আমি আসলে তুলে ধরতে চাই দর্শকদের মাঝে। আজ আমার জন্য বিশেষ দিন। আজকে সাকিব আল হাসানের জন্মদিন ছিল, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ এবং বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি, তোমার দ্রুত সুস্থতা এবং মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ তুমি খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এটা আমার আসলে অনেক ভালো লেগেছে, কারণ দিন শেষে তারা দুজন বন্ধু ছিল, এবং সাকিবের যে বন্ধুর প্রতি আবেগ, সেটি বিপদের সময় সাকিবের স্ট্যাটাসের মাধ্যমে উঠে এসেছে। এবং সাকিব সবাইকে বলেছেন যে তামিম যেন এই সিচুয়েশনটা, তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে যতবার কামব্যাক করেছেন, এরকমভাবে তার কামব্যাকটা করে আসতে পারেন। এবং মানাজির ভাই যেটা উল্লেখ করলো, যে তার একটু বিপদ কাটলেও পুরোপুরি বিপদ কিন্তু এখনো কাটেনি। 48 ঘন্টার একটা অবজারভেশনে তাকে রাখা হচ্ছে। তো আমরা সবাই আসলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং নিজেরাও যাতে দোয়া করি যে তামিম ইকবাল যত দ্রুত আবার মাঠে ফিরে আসতে পারে, এবং আমরা যাতে আমাদের পাঁচজন স্তম্ভকে, মাহমুদুল এবং মুশফিকও কিন্তু তামিম ইকবালকে দেখতে গিয়েছিলেন, সাথে মাশরাফি বিন মুর্তজাও তার দুঃখের কথা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তো আমরা যাতে তাদের আবার জাতীয় দলে দেখতে না পেলেও লিগগুলাতে, এবং তারা যাতে দেশের ক্রিকেটে আরও অনেক বেশি কন্ট্রিবিউশন নিয়ে আসতে পারে, সেটার প্রত্যাশা আমরা রাখবো, এবং তামিম ইকবালের জন্য অনেক অনেক দোয়া থাকবে, সেই প্রত্যাশা আসলে রাখছি।
আর পাশাপাশি আমি এটা বলতে চাই যে এটা আসলে একটা এক্সাম্পল হিসেবে যাতে বেশি বেশি শিক্ষা নেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেক্সট থেকে যাতে খেয়াল রাখে যে প্রত্যেকটা প্লেয়ারের যাতে নেক্সটে কোনো ক্রিকেট একাডেমিক্যালি বা সেটা ঘরোয়া লিগ হোক, যাতে এরকম কোনো একটা ব্যবস্থা রাখা হয়, তাদের একটা ফিজিক্যাল টেস্টের মধ্যে যে যেতে হয়। মানাজির ভাই, আমি এটা মনে করছি, কারণ একটা ফিজিক্যাল টেস্টের মধ্যে যে যেতে তাদের বডি রাইট। যদি স্ক্যান করা হতো, তাহলে কিন্তু আগে আগে ব্যাপারগুলো ধরা পড়তো, কার লাংস ঠিক আছে বা বডি পার্টসগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। তো সেই সময় আমরা কিন্তু আরো সতর্ক হতে পারতো প্রত্যেকটা ক্রিকেটার, এবং তাদের ফিটনেস অনুযায়ী তারা এফোর্টটা দিতে পারতো। তো এটা কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগগুলোতে তারা অলরেডি অ্যাপ্লাই করছে, যে কারণে তারা রিস্ক থেকে অনেক বেরিয়ে আসতে পারছে। আমি এটা একটা এক্সাম্পল দিতে চাই, যদিও বা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা একটু আবেগের জায়গা থেকে আসলে বলা হচ্ছে, যেহেতু দেশের ওপেনারের আজকে এই অবস্থা, এবং আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি একটা এক্সাম্পল রাখতে চাই দীনেশ কার্তিকের। তো দীনেশ কার্তিকের আমরা জানি যে তিনি কিভাবে বারবার আরসিবিতে ব্যাক করেছেন, মানাজির ভাইও জানেন। হুম। তার জাতীয় দলে খুব একটা বেশি কন্ট্রিবিউশন না থাকলেও তিনি অনেকদিন জাতীয় দলে সার্ভ করেছেন, এবং নিধাস ট্রফিতে বাংলাদেশের সৌম্য সরকারের লাস্ট বলে 6 মেরে কিন্তু ভারতের একটা অবিস্মরণীয় ম্যাচ তারা ট্রফি এনে দিয়েছিল। তো দীনেশ কার্তিকের ক্ষেত্রে আমরা বলতে চাই যে তার কিন্তু একটা সময় সে ঠিকমতো ফিজিক্যাল কন্ডিশন সে নিজেকে ফিরে পাচ্ছিল না, সে দৌড়াতে পারছিল না, তার বডি মুভমেন্ট ভালো ছিল না, ফুটওয়ার্ক ভালো ছিল না। সেই সময় আহ, ভারতের দলে যে একজন কার্ডিও, তিনি তার পুরো বডি টেস্ট করার জন্য বলেছিলেন দীনেশ কার্তিকের, এবং টেস্ট করে তার এমন কিছু কন্ডিশনাল চেক আপের পর তার ধরা পড়েছিল, যেটা নিয়ে পরে তিনি ডক্টর দেখিয়েছিলেন এবং সেটা নিয়ে তিনি কাজ করেছিলেন। তাছাড়া কিন্তু দীনেশ কার্তিক এরকম আইপিএল খেলতো বা কোনো একটা সিজনে হয়তো বা মাঠের মধ্যে এরকম একটা কিছু একটা হয়ে যেতে পারতো তামিম ইকবালের মতো। তো এইসব সকল প্রিকশনস যদি আমরা আসলে নেক্সট থেকে ফলো করি, আমাদের মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো, এবং প্লেয়াররাও সেফ থাকবেন। এবং আসলে আমার এতটুকুই বলার ছিল, এবং আমি সবার কাছে চাই যে তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন, এবং সূরা আলহামদুলিল্লাহ পড়ে সবাই তামিমকে আসলে দোয়া করবেন, কারণ এটা দোয়া শিফা, আমাদের রোগ থেকে বাঁচার এবং মহামারী থেকে যে কোনো থেকে বাঁচার জন্য যখন আমরা বিপদে পড়ি, এটা পরে ফু দিলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। তো দেশবাসীর কাছে আমি এটাই চাচ্ছি আসলে। মানাজির ভাই, আমার পক্ষ থেকে এতটুকু ছিল। হ্যাঁ শিবু ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। আমরা আসলে সকলে দোয়া করব আল্লাহর কাছে যাতে করে তামিম ইকবাল ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে ফেরত আসেন। তো আজকের ভিডিও এটুকুই ছিল। আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। প্লিজ আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের শুধু ভিডিওটা দেখে না, লাইক না, সাবস্ক্রিপশন করলে আসলে আমাদের জন্য একটা উৎসাহের কারণ হয়। একটা সাবস্ক্রিপশন এখন আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন। তো নতুনের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, একটা সাবস্ক্রিপশন আমাদের 10 জন সাবস্ক্রিপশনের সমান একটা আনন্দ দেয়। তো আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।